ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত 8:45 পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এই সভা হয়। সভায় সিন্ডিকেটের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তোফাজ্জেলকে পেটাতে 4-5 জনের নম্বর থেকে পরিবারের কাছে ফোন দেয়া হয়, চাওয়া হয় টাকা। ওই ফোন কলের সূত্র ধরেই এগোচ্ছে হত্যা মামলার তদন্ত। এখন পর্যন্ত হলের 6 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির ফুটেজে তাদের জড়িত থাকার প্রমাণও মিলেছে। প্রক্টর জানিয়েছেন, এই 6 জন স্বীকারোক্তিও দিয়েছে। আলামত সংগ্রহের পর তদন্ত চালাচ্ছে পুলিশও। বুয়েটের আবরার ফাহাদের কথা মনে করিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ঘটনা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন আচরণে অনুতপ্ত খোদ ঢাবি প্রশাসন। প্রক্টর অফিস থেকে মামলা এবং দিনভর তদন্ত কমিটির সাক্ষ্য প্রমাণ জোগাড়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সাথে বৈঠক করে প্রক্টর সহ তদন্ত কমিটি। সংগ্রহ করা আলামত দেওয়া হয় পুলিশকে। সিসিটিভির ফুটেজ দেখে তোফাজ্জেল মৃত্যুর ঘটনায় কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তারা হলেন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিন সাকিন ও জিওগ্রাফি বিভাগের আল হোসেন সাজ্জাদ এবং আরেক শিক্ষার্থী আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম। ঘটনার সময় ভুক্তভোগী তোফাজ্জেলের পরিবারকে 4-5 জনের ফোন থেকে কল দেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা। শিক্ষার্থীদের সেই নম্বরের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা হচ্ছে। এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাতটা সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। পুলিশ জানায়, আলামত সংগ্রহ করা হয়েছে, তদন্ত করে বাকি আসামিদের দ্রুত আটক করা হবে। ইতিমধ্যে আলামত জব্দ করা হয়েছে। এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্য সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান জানায়। সকল মব জাস্টিসের যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আইনের আওতায় আনা হয় এবং আমরা আইনের সুশাসনের বাংলাদেশ চাই। এদিকে হলের গেস্ট রুমে নির্মম হত্যার ঘটনায় দিনভর প্রতিবাদী কর্মসূচি ছিল ক্যাম্পাসে। দুপুরে সংবাদ সম্মেলন করে হত্যার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে মারার ঘটনায় মামলা হয়নি, আটকও হয়নি কেউ। হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা গতকাল বুধবার ক্যাম্পাসে এভাবেই 2 দফা মারধরের শিকার হন তিনি। সেদিন রাতেই গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান। শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। একজন সাবেক শিক্ষার্থীকে এভাবে পিটিয়ে মারার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। যেই করে থাকুক, যেখানেই করে থাকুক, যেখানকারই সে থাকুক, তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং বিচারের দাবি জানাচ্ছে। হত্যাকাণ্ড মানে হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তদন্তের মাধ্যমে যে বা যারা জড়িত তাদেরকে যাতে অতি সত্বর তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয়, সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবি জানাচ্ছি। হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতা কর্মীদের আহ্বান জানায় তারা যেন কোনো ধরনের আইন নিজের হাতে তুলে না দেয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে যাতে আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা নিজেদের সম্পৃক্ত না করে। বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছি আহসান লাবিব, তাকে দেখা গেছে এবং তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। সেই প্রক্রিয়া চলমান এবং আইনি প্রক্রিয়ায় তিনি যদি অপরাধ করে থাকেন, যতটুকু অপরাধ করেছেন ততটুকু শাস্তি তিনি যাতে পান, সেটা আমরা নিশ্চিত করবই। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত 15 জুলাই রাতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে শামীম মোল্লার বিরুদ্ধে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি ও 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেয়া বিজ্ঞপ্তিতে সমন্বয়ক লাবিবকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তদন্ত সাপেক্ষে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন রাজন মিয়া, রাজু আহমেদ, মাহমুদুল হাসান, জুবায়ের আহমেদ, হামিমুল্লাহ, আতিক, সোহাগ ও আসান। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে ডিএমপিতে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ নয়, ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা করছেন ভুক্তভোগীরাই। তবে মামলাগুলো যে প্রক্রিয়ায় হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদর দপ্তরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথাও বলেন তিনি। জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। জানান, এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন। এটা ইতিবাচক। কোনোভাবেই নিরীহ কেউ হেনস্থার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এটা ড্রাফট করছে, ওই ধরেন কার কাছে যায় ড্রাফট করতে আপনারা জানেন, এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না, অন্যের কাছে যাচ্ছে, বলতে তারা এইভাবে সাজাই দিছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দিয়েন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিকে খেয়াল রাখবে। মব জাস্টিস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। কেউ অপরাধী হলে তাকে বাহিনীর হাতে তুলে দিতে হবে। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। পুলিশের মনোবল বাড়াতে ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের হলে অবস্থান এবং নানান মোড়কে হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদলের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি পালিয়ে যাওয়ার আগে দোষীদের গ্রেফতারের দাবি করেছে সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ের আড়ালে সদ্য পদত্যাগকারী ছাত্রলীগ নেতার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নিরাপত্তা ব্যর্থতার কারণে এই হত্যার জন্য দায়ী বলে মনে করে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী একজন মানসিক বিকৃত একজন ব্যক্তিকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেটি গভীরভাবে মর্মাহত হয়েছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায়
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমন পীড়ন ও গণহত্যা চালানোর ফলশ্রুতিতে সমগ্র দেশে দল মত নির্বিশেষে ছাত্র জনতা উত্তাল গণবিক্ষোভ করে। আন্দোলনের এক পর্যায়ে মানুষের জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী 5 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছার প্রেক্ষিতে রাষ্ট্রপতি 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করেন। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়া প্রস্তুত করার পর উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হলো। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। বিচারিক ক্ষমতা দিয়ে সেনা নামানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কেবল সেখানেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা দরকার ছিল। আগের দুর্নীতি জঞ্জাল দূর করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আশা করেন তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, পরিস্থিতি যাই হোক গণতন্ত্রের পথেই হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকেই সারা দেশে বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। 2 দিনের মাথায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে হলো অন্য কোনো বাহিনী ঠিকভাবে কাজ করছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটু বুমেরাং হয়ে যাবে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এই সময় তিনি বলেন, রাজনীতিবিদদেরকেই রাজনৈতিক কাজ করতে দেয়া উচিত। আমরা ট্যাক্স স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। ইউনুস গুডউইল বলে একটা কথা আছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে। তো ইউনুস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। রুহুল কবির রিজভী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে সবসময় তাদের পাশে থাকবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। এই মামলায় 2 নম্বর এজাহারভুক্ত আসামি এম.এ. মান্নান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত 4/9 যে মামলাটা হয়েছিল সেই মামলার উনি এজাহারনামী আসামি, ওই মামলার রেফারেন্স তাকে আমরা গ্রেপ্তার করেছি।
চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের হেলিকপ্টারে তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন, পরে কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ফজলে করিমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে বন্দরনগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। এর আগে গত 12 সেপ্টেম্বর আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে গ্রেফতার হন এই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। সিরাজগঞ্জে আলোচিত এনায়েতপুর থানার লুট হওয়া দুটি অস্ত্র পুকুর থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দুপুরে থানার পাশে একটি পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্র দুটির মধ্যে একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। এছাড়াও একটি গ্যাস সেল ও 2 রাউন্ড শটগানের গুলিও উদ্ধার করা হয়। অস্ত্রগুলো লুট করার পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয় বলে ধারণা তার। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রওশন ইয়াজদানি। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।